ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন এটা প্ল্যান্ট ফিজিওলজির একটা খুব ইন্টারেস্টিং পার্ট। তো এটাকে আমরা একটু লজিক্যালি বোঝার চেষ্টা করব। তাহলে নামটা দেখে বুঝতে পারছি যে বাষ্পমোচন মানে মোচনটাকে যদি আমরা ত্যাগ ধরে নিই, তা অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে বাষ্প আকারে বাষ্পের দেহ থেকে নির্গত করণটাকেই আমরা বলবো বাষ্পমোচন। এখন বাষ্পমোচনের যদি ডেফিনেশনটা আমরা দেখি, তাহলে দেখব বেশিরভাগ বা অনেক জায়গাতেই আমরা দেখব যে বাষ্পমোচনের ডেফিনেশনে বলছে যে জৈবিক প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত অব্যবহৃত জল বাষ্পাকারে পরিবেশে নির্গত হয় তাকে বলা হয় বাষ্পমোচন। অর্থাৎ এখানে বলছে প্রয়োজন অতিরিক্ত যে জলটা সেটা দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু অথেন্টিক ওয়েতে জানি বা একটু যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই কখনোই প্রয়োজন অতিরিক্ত অব্যবহৃত এই শব্দগুলো ব্যবহার করব না। ঠিক আছে, কেন ব্যবহার করব না সেটা আমরা একটু পরে ডিসকাস করব। মানে কেন এইখানে কেন বলা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত অব্যবহৃত, আর আমরা কেন বলছি না, তো সেই দুটো নিয়ে একটু পরে বলবো। তাহলে আমরা যে ডেফিনেশনটা ধরবো সেটা হচ্ছে কি, আমরা ডেফিনেশনে নিচ্ছি হচ্ছে যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে জল বিভিন্ন মাধ্যমে পত্ররন্ধ্র, লেন্টিসেল বা কিউটিকল সেগুলোর দ্বারা বাষ্পাকারে পরিবেশে নির্গত হয় তাকে বাষ্পমোচন বলছি। তো পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল কি সেগুলো আমরা পরে ডিসকাস করব। এবার তাহলে আমার নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে উদ্ভিদ তো এখানে মাটি থেকে মূলরোম দ্বারা জল শোষণ করলো, তাহলে আর নির্গত করছে কি বাষ্প। তাহলে বাষ্পটা কোথায় থেকে আসলো? তাহলে বাষ্প কিভাবে তৈরি হলো? তাহলে এইটার আনসার আমাদের জানতে হবে যে বাষ্প কিভাবে তৈরি হলো। তাহলে জলকে যদি বাষ্পে পরিণত করতে হয়, আমরা জানি জল তখনই বাষ্পে পরিণত হয় যদি কিছু পরিমাণ তাপ পায়। ওকে, তাহলে জলে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়। এখন এই তাপটা উদ্ভিদ কোথা থেকে পাচ্ছে? আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি পড়েছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিভিন্ন যে ফটোসিস্টেমগুলো আছে PS1, PS2 সেগুলো কি করে? সৌরশক্তি শোষণ করে। এখন এই যে সৌরশক্তিটা শোষণ করছে, তো সেই শোষিত সৌরশক্তির বেশিরভাগটাই সেগুলো কি করে? কিছুটা কাজে লাগে, ক্লোরোফিলের অ্যাক্টিভেশন বা এসব কাজে লাগছে, তারপর বেশিরভাগটা কি হয়? তাপ শক্তি রূপে নির্গত করে। তো উদ্ভিদ কি করে? সেই যে নির্গত তাপ শক্তিটা, তার মানে কি হচ্ছে যে শোষিত সৌরশক্তি, অর্থাৎ শোষিত যে সৌরশক্তিটা পেল সেই সৌরশক্তি কিছুটা ব্যবহারের পর এক্সট্রাটুকু তাপশক্তি রূপে নির্গত করে, আর এই তাপশক্তিটাই জলকে বাষ্পে পরিণত করে। অর্থাৎ জল থেকে বাষ্প হওয়ার জন্য যে লীন তাপটা প্রয়োজন সেই লীন তাপটা আমরা পাচ্ছি শোষিত সৌরশক্তির পরে এক্সট্রা যে নির্গত তাপশক্তিটা সেখান থেকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এইরকম ভাবে জল থেকে বাষ্পটা তৈরি হলো। তাহলে এটা একটা গেল। নেক্সট যেটা আমাদের কোশ্চেন সেটা হচ্ছে, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই যে এত লম্বা লম্বা পাতা, এই লম্বা লম্বা গাছের পাতা, তো একদম সব থেকে ওপরের যে পাতাটা, অনেক লম্বা লম্বা গাছ যদি আমরা নারকেল, তাল বা সুপারি এইসব গাছগুলো দেখি বা ভাবি, তাহলে সব থেকে ওপরের যে পাতাটা আছে সেই পাতায় জলটা উঠছে কি করে? অত উঁচুতে জলটা উঠছে কি করে? অর্থাৎ কোনো তো উদ্ভিদ দেহে কোনো পাম্প নেই। আমরা যেমন আমাদের বাড়িতে যে জল তুলি সেখানে হচ্ছে মাটির নিচ থেকে জল আমরা অভিকর্ষের বিরুদ্ধে
ট্যাঙ্কে ভরছি, তাহলে সেই যে জলটা ভরছি তার জন্য আমাদের একটা পাম্প লাগছে। বা এই যে আমাদের ম্যামালসদের শরীরে যে আমাদের সারা শরীর থেকে রক্তটা কি ব্রেনে যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে উঠছে, তো তার জন্য আমাদের কি হয়, কন্টিনিউয়াসলি হার্ট বিট করে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো হার্ট বিটিং নেই বা কোনো পাম্প সিস্টেম নেই। তাহলে এই যে মাটির থেকে শোষিত জলটা অভিকর্ষের বিরুদ্ধে পাতায় পৌঁছচ্ছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে যাওয়ার এই যে টানটা, সেই টানটা কি করে, মানে পাতায় কি করে জলটা পৌঁছচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে। আমরা জানি যে আমরা যখন ওপর থেকে নিচের দিকে নামি আমরা অভিকর্ষের দিকে যাই, সেই জন্য কাজ করাটা সোজা হয়। কিন্তু যখন আমরা নিচ থেকে ওপরে উঠি অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে যাই, তখন সেই কাজ করাটা আমাদের জন্য অনেকটা টাফ হয়। তাহলে এই যে মাটি থেকে শোষিত জলটা অভিকর্ষের বিরুদ্ধে কি করে পাতায় পৌঁছচ্ছে, সেটা কিসের দ্বারা পৌঁছচ্ছে আমরা জানি, সেটা বিভিন্ন জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন হয়ে পাতায় পৌঁছচ্ছে। এখন এইটার উত্তরটাই আমার লুকিয়ে আছে বাষ্পমোচনে। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে জলটা উঠতে জলের একটা টানের প্রয়োজন। এই যে টানটা, এই টানটাই আসছে আমার বাষ্পমোচন থেকে। অর্থাৎ পাতায় যখন জল পৌঁছচ্ছে তার 10% জলটা পাতার বা উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগছে, আর 90% জল কি হচ্ছে, 90% জল বাষ্পমোচন প্রক্রিয়ায় পাতা থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে 100% জল পাতায় আসলো, তাহলে সেক্ষেত্রে পাতায় ব্যবহৃত হচ্ছে মাত্র 10% জল, আর 90% জল কি হচ্ছে বাষ্পাকারে পাতার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে পরিবেশে নির্গত হচ্ছে। এই জন্য যদি এরকমভাবে 90% জল যদি বেরিয়ে যায় উদ্ভিদ দেহ থেকে, তাহলে এই পাতায় কি হবে, একটা জলের ঘাটতি তৈরি হবে। তো এই যে জলের ঘাটতিটা তৈরি হচ্ছে, এই ঘাটতিটাই আমার জলকে অভিকর্ষের বিরুদ্ধে ওপরে টানতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এই যে পাতায় বাষ্পমোচনের ফলে যে জলের ঘাটতি হলো, যখন আমাদের শরীরে জলের ঘাটতি হয় তখন আমাদের জল তেষ্টা পাই, আমরা টান অনুভব করি। তো উদ্ভিদের ক্ষেত্রেও সেরকম, এই যে বাষ্পমোচনের মাধ্যমে জলের ঘাটতি হচ্ছে সেই কারণেই নিচের দিক থেকে টান অনুভব হচ্ছে, এবং পাতায় কি হচ্ছে, এই অভিকর্ষের বিরুদ্ধে জাইলেম বাহিকার মাধ্যমে এই টানটাই আমাকে জলটা মূলরোম থেকে পাতায় পৌঁছে দিতে সাহায্য করছে। তো এখানেই হচ্ছে যেটা অপ্রয়োজনীয় অব্যবহৃত কথাটা বলছিলাম, সেটার ব্যাখ্যাটা এখানে। তাহলে আমরা দেখছি যে পাতায় 100% যদি জল আসে, তার মাত্র 10% কাজে লাগে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, পুষ্টি বা সালোকসংশ্লেষ এসবে, আর বাকি 90% জল বাষ্পাকারে নির্গমন হয়। তো এই কারণে অনেক জায়গায় বলা হয় যে প্রয়োজনের অতিরিক্ত জল, মানে 10% প্রয়োজন হচ্ছে আর বাকি 90% অতিরিক্ত জলটা বের করে দিচ্ছে। কিন্তু আমরা যদি আরেকটু ডিটেলে ভাবি, তাহলে তো আমরা এটা ভাবতে পারতাম যে তাহলে যদি উদ্ভিদের 10% জলই কাজে লাগে, তাহলে কেন 100% জলটা ওঠে? তাহলে তো 10% জল উঠলেই হতো, শুধু শুধু শক্তি অপচয় করে আমার 90% জল তোলার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা এখানেই, কারণ হচ্ছে যদি এই 90% জলটা পাতার মাধ্যমে না বেরিয়ে যায়, তাহলে উদ্ভিদ দেহে এই টানটা অনুভব হবে না, আর যদি টানটা অনুভব না হয় তাহলে মূলরোম থেকে জলটা পাতায় পৌঁছবে না। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো যে কেন কিছু জায়গায় প্রয়োজন অতিরিক্ত বলা হয় আর কেন বলবো না। অর্থাৎ আমরা বলছি যে বাষ্পমোচন প্রক্রিয়াটা কিন্তু উদ্ভিদের একটা প্রয়োজনীয় প্রক্রিয়া।
এবার তাহলে এই যে বাষ্পমোচন হলো, এর দ্বারা আমরা কি তৈরি হলো, তাহলে নাম্বার 1 তৈরি হলো হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে টান। সেই টানটা কি করবে, জল শোষণে সাহায্য করবে। আর এই জল শোষণটা উদ্ভিদের বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজ এবং সালোক সংশ্লেষ, সেখানে আমাদের জলের প্রয়োজন হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের প্রয়োজন। তো সেই জলটা আসবে হচ্ছে এই অভিকর্ষের বিরুদ্ধে টান থেকে। আর সেই টানটা কেন আসবে, সেই টানটা আসবে হচ্ছে বাষ্পমোচন হলে তবেই সেই টানটা অনুভব হবে। এখন এখানেই হচ্ছে বাষ্পমোচনের গুরুত্ব। তাহলে বাষ্পমোচনের গুরুত্বতে আমরা কি বলতে পারি, যে বাষ্পমোচনের ফলেই উদ্ভিদ দেহে অভিকর্ষের বিরুদ্ধে যে টান তৈরি হয়, তার জন্য উদ্ভিদ মাটি থেকে জলটা শোষণ করতে পারে। আর আরেকটা টার্মস কি বলা হয়, রসের উৎস। রস বলতে বলা হচ্ছে যে মাটি এবং মাটির জল এবং জলের সাথে যে বিভিন্ন খনিজ লবণগুলো দ্রবীভূত থাকে, সেটাকে রস বলা হচ্ছে। উৎস্রোত মানে হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে ওপর দিকে ওঠা। তার মানে সেই যে অভিকর্ষের বিরুদ্ধে টানটা হচ্ছে, তার ফলে উদ্ভিদ দেহ জল শোষণ এবং রসের উৎস্রোত, এই দুটো হচ্ছে বাষ্পমোচনের মেন গুরুত্ব। তাহলে এই হলো, তাহলে আমরা কখনোই প্রয়োজন অতিরিক্তটা বলতে পারি না, কারণ প্রয়োজন অতিরিক্ত যদি হতো তাহলে উদ্ভিদ কিন্তু শুধুমাত্র এই 10% জলটাই শোষণ করত, যেটা পুরোটাই কাজে লাগতো। কিন্তু এই 90% জল বেরিয়ে যাওয়াটাও উদ্ভিদের ক্ষেত্রে সম পরিমাণ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আর একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে কেন শুধুমাত্র দিনের বেলা বাষ্পমোচন হয়। এটার আনসারটা আমি আগেই বলেছি। এখানে বললাম যে যে অতিরিক্ত জলটা যে বেরোবে, তার জন্য আমার যে লিন তাপটা দরকার হবে, সেটা শোষিত সৌরশক্তি থেকে আসবে। তাহলে খুব সহজেই আমরা বলতে পারছি যে সৌরশক্তি শুধুমাত্র দিনের বেলাতেই আমরা পাই, সেই কারণে শুধুমাত্র দিনের বেলা বাষ্পমোচন হবে। এটা হয়ে গেল। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে কার্টিস নামক একজন বিজ্ঞানী ছিলেন, তিনি বাষ্পমোচনকে একটা অদ্ভুত টার্মস ব্যবহার করেছেন। সেই টার্মসটা হচ্ছে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। এই দুটো টার্মস ভীষণই বিপরীতার্থক। অর্থাৎ কোনো জিনিস যখন আমাদের প্রয়োজন হয়, সেটা কখনোই আমাদের ক্ষতিকর হয় না, আর যে জিনিসটা ক্ষতিকর সেটা কখনোই আমাদের প্রয়োজন হয় না। মানে আমাদের যদি এখন খুব জল তেষ্টা পায়, তাহলে জলটা আমাদের শরীরের পক্ষে প্রয়োজন, কিন্তু সেই জলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কখনোই ক্ষতিকারক নয়। তাহলে যেটা প্রয়োজন সেটা কখনোই ক্ষতিকারক না। আবার আমরা যদি দেখি যে কোনো বিষ বা টক্সিক, সেটা আমাদের দেহের ক্ষেত্রে ক্ষতিকর, কিন্তু আমাদের দেহের ক্ষেত্রে সেই টক্সিকটা কখনোই প্রয়োজনীয় নয়। অর্থাৎ যে জিনিসটা প্রয়োজন সেটা কখনোই ক্ষতিকর হবে না, আর যে জিনিসটা ক্ষতিকর সেটা কখনোই প্রয়োজন হবে না। কিন্তু কার্টিস, তিনি বিখ্যাত বিজ্ঞানী, তিনি এই বাষ্পমোচনটাকে প্রয়োজনীয় ক্ষতিকর কেন বললেন, তাহলে সেটা আমাদের জানতে হবে। তাহলে দুদিক, একটা দিক হচ্ছে প্রয়োজনীয় দিক আর একটা হচ্ছে ক্ষতিকারক দিক। তাহলে বাষ্পমোচনের প্রয়োজনীয় দিকটা কি? নাম্বার 1 হচ্ছে যে বাষ্পমোচনের ফলে সৃষ্ট অভিকর্ষের বিরুদ্ধে টান উদ্ভিদের জল শোষণে সহায়তা করে। এটা বাষ্পমোচনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক, মানে তাৎপর্য বাষ্পমোচনের এখানেই, যে অভিকর্ষের বিরুদ্ধে যে টান সৃষ্টি করে সেটা উদ্ভিদের মূল থেকে পাতায় জল শোষণে সহায়তা করে, আর কি রসের উৎস্রোতে সাহায্য করে। আর সালোক সংশ্লেষে আমরা জানি যে জলের প্রয়োজন হয়, বা শ্বসন, এরপর আমরা পড়বো রেসপিরেশন, তো সেখানেও আমরা দেখব যে জলটার প্রয়োজন হচ্ছে। অর্থাৎ বাষ্পমোচনের দ্বারা জল বাইরে যাচ্ছে, ফলে জলের ঘাটতি হচ্ছে, ফলে নিচ থেকে জলটা ওপরে যাচ্ছে। তাহলে এইগুলো হলো আমার সব প্রয়োজনীয় দিক। এবার ক্ষতিকর
প্রক্রিয়া কেন বলেছে সেটা জানার জন্য আমরা কি দেখব, যে ফার্স্টে হচ্ছে শক্তির অপচয়। অর্থাৎ আমরা দেখছি যে উদ্ভিদের ক্ষেত্রে 10% জল খরচ হচ্ছে আর 90% জল আবার পরিবেশে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই জলটা তুলতে তো আমার শক্তির খরচ হয়েছে, অর্থাৎ এটিপি খরচ হয়েছে। তাহলে এই যে এটিপিটা খরচ হলো, এটা আমার শক্তির অপচয় হলো, উদ্ভিদের শক্তির অপচয় হলো, সেই জন্য একটা বাষ্পমোচনকে ক্ষতিকর বলা হচ্ছে। আর একটা হচ্ছে যে অবনমন। অবনমনটা কি জিনিস? যখন এই যে উদ্ভিদের বা বাষ্পমোচন হচ্ছে, এবার যদি এই জলের ঘাটতিটা খুব বেশি হয়ে যায়, অর্থাৎ যতটা পরিমাণ বেরোচ্ছে ততটা যদি জল মাটি থেকে শোষিত না হয় উদ্ভিদ দেহে, অর্থাৎ জলের ঘাটতিটা যদি বেশি হয়, তখন কি হয়, কিছু ক্ষেত্রে আমরা দেখি যে উদ্ভিদের পাতা বা নরম কাণ্ড সেগুলো নুইয়ে পড়ে কিছু ক্ষেত্রে। তাহলে সেই যে নুইয়ে পড়ার প্রসেসটা, তার নাম হচ্ছে অবনমন বা ওয়েল্টিং। এবার অবনমন যদি খুব বেশি হয়, তখন উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই সমস্ত কারণে আমরা এটাকে বলবো হচ্ছে যে প্রয়োজনীয় দিক আর ক্ষতিকারক দিক। ওভারঅল বলা হবে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। বাষ্পমোচনের আরো অনেক উপকারী ভূমিকা আছে, সেগুলো আমরা খুব সহজ, অর্থাৎ পাতায় যে জল সরবরাহ বা ওয়াটার ব্যালেন্স বা টেম্পারেচার কন্ট্রোল, মানে জল যে বেরিয়ে যাচ্ছে লীন তাপ, ফলে কি হচ্ছে, পাতাটা কিছুটা বা উদ্ভিদ দেহটা শীতল থাকছে। এছাড়াও যে একটা কোষ থেকে আর একটা কোষে জল সরবরাহ বা লবণ শোষণ বা বৃদ্ধি, তো এই সবগুলো ক্ষেত্রে বাষ্পমোচনের গুরুত্ব আছে। মেন ফোকাস হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে প্রয়োজনীয় দিক, এগুলো হচ্ছে ক্ষতিকর দিক। আর আজকে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাষ্পমোচন আর হচ্ছে বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবনটা কি? মানে যে প্রক্রিয়ায়, যে ভৌত প্রক্রিয়ায় জল বাষ্পাকারে নির্গমন হয়, অর্থাৎ বাষ্পীভবনটা হচ্ছে যে কোনো একটা ভৌত প্রক্রিয়া, আর বাষ্পমোচনটা হচ্ছে কোনো এক উদ্ভিদ দেহে মানে জীব দেহে হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এবার ভৌত প্রক্রিয়া যেহেতু বাষ্পীভবন, তো সেখানে কোনো প্রোটোপ্লাজমের গল্প নেই, তাই প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। আর বাষ্পমোচনে কি হচ্ছে, প্রোটোপ্লাজম দ্বারাই নিয়ন্ত্রিত, সেল দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট হচ্ছে বাষ্পীভবন আমরা যখন খুশি করতে পারি, যখন খুশি গ্যাস জ্বেলে দিলাম, জল বসিয়ে দিলাম, জল বাষ্প হতে লাগবে। কিন্তু বাষ্পমোচনটা হচ্ছে শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতিতেই ঘটবে। আর আরেকটা হচ্ছে যে বাষ্পীভবনের জন্য অভিকর্ষের বিরুদ্ধে কোনো টান সৃষ্টি হয় না, আর বাষ্পমোচনে অভিকর্ষের বিরুদ্ধে টান সৃষ্টি হয়। তো আরো কিছু ডিফারেন্স আছে, তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বাষ্পমোচন আর বাষ্পীভবনের। তাহলে এই হচ্ছে আমাদের বাষ্পমোচনের প্রাথমিক যে ধারণা সেটা। আর এর পরের দিন যেটা বলবো সেটা হচ্ছে যে কিসের মাধ্যমে এই বাষ্পমোচনটা হয়, আর বাষ্পমোচনটা যে বিভিন্ন যে কন্ট্রোল সিস্টেম, মানে কি কি দ্বারা বাষ্পমোচনটা নিয়ন্ত্রিত হয়, তো সেইগুলো নিয়ে নেক্সট দিন বলবো।